দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর সাংগঠনিক সম্পাদক জনাব শাহেদুল আজম। স্বাগত আপনাদের দুইজনকেই। ধন্যবাদ। মোশাররফ ভাই, রাজনীতিতে হঠাৎ করে এক ধরনের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত শুক্রবার এই ইনকালাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় কিন্তু অনেক কিছুই সামনে নিয়ে আসছে, অনেক দুর্বলতা, অনেক কিছু রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তার বিষয়টি, নানা বিষয়ে কথা এসছে। তো এখন এমনি একটি পরিস্থিতিতে আমরা দেখলাম যে বলা হলো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করার চেষ্টা করছে, আশা করছিল তারা, কিন্তু 24 ঘন্টা শেষ, 48 ঘন্টাও শেষ। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমার সহ-আলোচক সহ আমি আপনার মানে এই চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে যে ঘটনায় গত শুক্রবার ঘটেছে এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যেভাবে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা আছি, কোন মহল চায় না বাংলাদেশ রাষ্ট্রটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। কারণ আপনি দেখবেন বিগত 15 বছরে আমাদের বেশ কিছু মৌলিক অধিকার আমাদেরকে কেড়ে নিয়েছে। আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমার নাগরিক হিসাবে যে অধিকারগুলো সেগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই সামগ্রিকভাবে এই গত ফ্যাসিস্ট শেখ হাসিনার পরাজয়ের পর, পালিয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই হারানো অধিকারগুলো উদ্ধারের জন্য কিন্তু সবাই মিলে আমরা সংগ্রাম করছি। কিন্তু দেখবেন কোনো মহল এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, যার কারণে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে। আজকে দেখেন আমাদের দেশে, আমার মনে হয় স্বাধীনোত্তর বাংলাদেশে এত চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতি কোথাও আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অথচ দেখবেন নানাভাবে বলা হয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, এদেরকে দেশ ছাড়া করা হচ্ছে। অর্থাৎ এমন কিছু ন্যারেটিভ দাঁড় করানো চাচ্ছে যাতে এই যে একটি উত্তরণ, এই উত্তরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। আপনি দেখেন এই হাদি, যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, উনি কিন্তু খুব একটা বড় দলের সমর্থক না। উনি নিজের রাজনৈতিক কেরিয়ার এবং জুলাই গণ অভ্যুত্থানে ওনার যে ভূমিকার কারণে উনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া বলেন এবং মূল রাজনীতির বাইরে গিয়ে নিজেকে একটু প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এবং উনি একটা আসন থেকে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তো এমন কোনো, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট যে বড় দলের বাইরে গিয়ে বাংলাদেশে নির্বাচনে জয়লাভ করাও কিন্তু কঠিন কাজ। সুতরাং সেই ধরনের একটা কারোর জন্য হুমকিও নিন না। তো তাইলে ওনার উপর কেন হামলা হয়েছে? একটাই কারণ, যে একটা প্যানিক তৈরি করা, জনমতে একটা আতঙ্ক তৈরি করা, যে আজকে যে ফেসিস্ট যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। দেখেন আপনি, আমরা এই কথাগুলি কিন্তু আমরা বারবার আপনাদের মতো এই টকশোতে এসে বলেছি আপনাদের সামনে, যে আওয়ামী লীগের আমলে অনেককে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাদের কোনো যোগ্যতাই নাই, কোয়ালিটি নাই। কেন কিছু নিয়ম নীতির মধ্যে তো আপনাকে অস্ত্রের লাইসেন্স দিতে হবে, সেগুলি কিন্তু উদ্ধার করা হয়নি, অথবা সেই লাইসেন্স বাতিল করা হয়নি। অথবা রিনাউন যে সন্ত্রাসীগুলি এই বিগত 15 বছর বাংলাদেশে দৌরাত্ম্যের ভাবে দেশকে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরং আপনাকে একটা কথা বলি, আপনার নিশ্চয়ই মনে আছে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 লোক আমাদের খুন হয়েছে, শহীদ হয়েছে। তাদের বিরুদ্ধে তার পরিবার হোক, সরকার হোক, সুনির্দিষ্টভাবে মামলা করেছিলেন। কিন্তু আপনার নিশ্চয় মনে থাকার কথা, 7-8 মাস আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে মামলা হলেই তাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ অপরাধীদেরকে আপনি একটা অলিখিত লাইসেন্স দিয়ে দিয়েছেন যে তুমি অপরাধ করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যার কারণে দেখবেন আওয়ামী লীগের মুসলিমেও কিছু লোক ছাড়া গ্রেপ্তারের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। কিন্তু যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারাও তো জামিন, আমি আসতেছি, জামিন পাচ্ছে। তারপর দেখবেন এখানে একটা জিনিস আছে যে যারা জুলাই অভ্যুত্থানে যারা সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছে, আজকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এবং অভিযোগ আছে যে আপনার দলের বড় বড়
ব্যারিস্টাররা এই জামিন না, করে এখন নিয়ে হলো কি আসছেন। ধরেন আপনি এখানে দুইটা জিনিস, একটা জিনিস হলো যে সরকারের তো একটা দায়িত্ব আছে, আমাদের বিচার বিভাগের একটা দায়িত্ব আছে। আমরা মনে করি বিচার বিভাগ অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখন যারা রিনাউন্ড অপরাধী বলেন, সন্ত্রাসী বলেন, লুটপাটকারী বলেন, তাদেরকে জামিনের ক্ষেত্রে সরকারের আইন মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি বারবার। একদিন আপনার মনে আছে যে হাইকোর্টে একদিনে প্রায় 400 না 500 লোকের জামিন দিয়েছে, যার জন্য ওই বিচারপতিকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এখানে একজন ব্যারিস্টার আছেন, দিয়েছিলেন। তাহলে এই সকল বিষয়ে সরকারের যদি একটা মনিটরিং থাকে অথবা কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, তাহলে আমার মনে হয় এই ধরনের অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারি। তবে আপনাকে একটা কথা বলি, সরকার যদি খুব স্ট্রিক্ট না হয়, অর্থাৎ সরকার যদি জুলাইয়ের এই চেতনায় যদি নিজেদেরকে ধারণ না করতে পারে, তাহলে হাদির মতো অসংখ্য ঘটনা হয়তো আগামী দিনে করতে পারে। যার কারণে এখনই সরকারকে কঠোর হতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি দেখেন আওয়ামী লীগের আমলে দেখছিলাম আমাদের গোয়েন্দারা খুব পারঙ্গম, কোথায় কোন জঙ্গি আছে ওনারা বের করে ফেলায়, কোথায় কেউ বোম মারবে ওনারা ওইটারে আগে ধরে ফেলায়। আপনি দেখছেন যে কোনো টিভিতে দেখাতো, আমরা এগুলো দেখতাম। আমাদের সেই গোয়েন্দারা কোথায় গেছে? এখনো তো বাংলাদেশি আছে না, সেই প্রশ্ন তো একটা বড় প্রশ্ন যে গোয়েন্দা ব্যর্থতা এটাকে এখনো কেন ব্যর্থ হবে? আমরা আসি এই আর কারণ এখন তো আপনাকে এখন তো কাঞ্চন ভাই কেউ তো রাজনীতির কারণে আমাদের কোন কর্মকর্তাদেরকে ব্যবহার করছে না, বরং এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা জাতিকে সার্ভিস দেওয়ার সবচেয়ে কার্যকরী একটা সময় এখন। ব্যারিস্টার শাহিদুল আজম, শুনতে চাই আপনার কাছ থেকে যে অভিযোগটি এসছে যে এই যে সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন ফয়সাল মাহমুদ ওরফে দাউদ খান, যে সে 17 লক্ষ টাকা ডাকাতি মামলার একটি আসামি হয়েছিল এবং কোর্ট থেকে সে জামিন নিয়ে বেরিয়ে এসছে এবং এই জামিন করিয়েছেন বিএনপি একজন বড় ব্যারিস্টার, আমি নামটা নিতে চাই না, এবং তার দুজনের নামে আসছে। তাহলে কি আইন অঙ্গনে যদি এত মানে পুলিশ কিন্তু প্রায়ই বলে যে ভাই আমরা তো আসামি ধরি, কিন্তু কোর্ট তো জামিন দিয়ে দেয়। আচ্ছা, ধন্যবাদ এনটিভির সমস্ত দর্শকবৃন্দকে, আমার সহ-আলোচককে এবং কাঞ্চন ভাই আপনাকে। সো এখানে 2-3টা অংশে আমি একটু বিশ্লেষণ করব। প্রথমত আমি যদি পলিটিক্যালি আসি, আমাদের এই জুলাই আন্দোলন এবং ফ্যাসিস্ট আওয়ামী যে সরকার, এই সরকারের ব্যাপারে অন্য যে কোনো হিসাব বাদ দিয়ে চিন্তা করতে হবে। সেকেন্ড আমি আসবো যে পার্টিকুলারলি আমি যদি একটা লয়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এখানে যিনি ছিলেন উনি আমাদের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী। একজন সিনিয়র আইনজীবীর কাছে যখন ব্রিফ আসে, ওনারা আসলে এই পরিমাণ সময় বা এটা থাকে না যে এই মানুষটি কিসের সাথে জড়িত বা কি। তো দেখা যাচ্ছে যে মানে লয়ের যদি কোনো ফাঁক ফোকর থাকে যে হ্যাঁ এই পার্টিকুলার কেসে এই জিনিসটাতে আমি একটা ফাঁক ফোকর খুঁজে পাচ্ছি, যে আমি এই পার্টিকুলার আর্গুমেন্টটা করে আমি তাকে জামিন দেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো। অভিযোগ আছে যে ল পয়েন্টে যত না এখন কোর্ট বারান্দায় কাজ হয়, তার চাইতে বেশি কাজ করে হলো ফেস, সে কোন দলের নেতা, কোন প্রভাবশালী সংগঠনের সম্পাদক, সেগুলো সবচেয়ে বেশি কাজ করে এবং তাকে ফিরিয়ে দেওয়ার মতন অবস্থা অনেক ক্ষেত্রে থাকে না। আমরা অভিযোগ শুনি। আচ্ছা, আমি এখানে একটু আরেকটা পয়েন্টে আসবো, সেটা হলো যে আমরা দুইভাবে যদি চিন্তা করি, যে বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়ার যে এখন একটা সিস্টেমের মধ্যে গিয়ে এখন একটা পৃথক সচিবালয় হয়েছে এবং বিচার বিভাগকে এখন স্বাধীন দাবি করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? সুবিধাটা হলো যে বিচার বিভাগ এখন নিজের মতো কাজ করতে পারবে। অসুবিধা হলো যে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন বা তাদের যারা দোসর, তাদেরকে মনিটরিং এর ব্যাপারে কিন্তু সরকারের আর কোনো সিচুয়েশন থাকছে না। এটা একটা ইস্যু। আমি ক্লিয়ার হইলাম না কেন মনিটরের সরকার। আমার বিচার বিভাগ যখন স্বাধীন, তখন আমি তো আমার বিচারপতিদেরকে বলতে পারবো না, যেমন একটা আমি বলতে পারবো না, কিন্তু ধরেন এই ধরনের একজন সন্ত্রাসী অথবা আসামি, বড় আসামি, তার সম্পর্কে তো আমি একটা ফিডব্যাক তো দিতে পারবো যে এই সন্ত্রাসী এত মামলার আসামি, এই যদি জামিন পায় এই ক্ষতি করতে পারে রাষ্ট্রের, দেশের, সমাজের, এটা কি বলা যাবে না? এটা বললেই কিন্তু আবার ওই যে সেপারেশন অফ পাওয়ারটা নিয়ে কোশ্চেন চলে আসছে। সো এই জায়গাটাতে আসলে একটা ব্যতিক্রম চিন্তা করতে হবে যে আমাদের এই যে জুলাইয়ে যারা অপরাধী, তাদের ব্যাপারে আসলে একটা ব্যতিক্রমী কিছু চিন্তা করতে হবে। না হলে আসলে যেমন যে জামিনটা দেওয়া হবে, যে একদিনে যে সম্ভবত 800-র মতো জামিন দেওয়া হয়েছিল, এটা নিয়ে অনেক কথা হলো যে এটা নিয়ে কেন উপদেষ্টা কথা বললেন এবং এটা নিয়ে মাননীয় প্রধান বিচারপতি কেন কথা বললেন। তো
এই কোশ্চেনগুলোর মধ্যে চলে আসছে যে বিচার বিভাগ কি আদৌ স্বাধীন, যে একটা জাস্টিস হাইকোর্ট বেঞ্চে বসে জামিন দিতে পারবেন না। তো সেক্ষেত্রে ডিডাকশন হলো যে আমি যদি এক সাইড থেকে চিন্তা করি যে ওই একদিনে হয়তো আওয়ামী লীগের 800 জনের মধ্যে হয়তো আওয়ামী লীগের 200 জন বের হয়ে গেছে, আবার আরেক দিকে চিন্তা করি যে আমি বিচার বিভাগকে যখন প্রশ্ন করছি তখন বিচার বিভাগের স্বাধীনতা কোথায় থাকছে। তো এখানে আমাদের মেইন সমস্যাটা কোথায়, আমি সেই বিশ্লেষণে আসবো যে এখন যে সরকারটা আছে সেই সরকারটা খুব হ্যাফাজার্ডভাবে চলছে। এই সরকারের ক্ষমতার যে কেন্দ্রবিন্দুটা কোথায় এটা কেউ বলতে পারে না, এবং এক্ষেত্রে আমি বলবো যে এটা সুযোগটাই নিচ্ছে আইনজীবী এবং সন্ত্রাসী আইনজীবীরাও নিচ্ছে, এবং এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা। সেটা মানে বৃহত্তর দল বিএনপি হোক, আমার এনডিএম হোক, অথবা অন্য কোনো দলই হোক, আমাদের কিন্তু প্রথম ফোকাস থাকা উচিত যে ভাই এই যে আওয়ামী লীগের গুলো বের হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে আমাদের ভাই ব্রাদাররাই অনেকে জড়িত, যে যাদের সাথে যাদের নামে মানে অনেকের নামে সুস্পষ্ট, অনেকের নামে অস্পষ্ট অ্যালিগেশন আসছে যে যারা এইসব মামলায় দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং যখন এগুলো নিয়ে কোশ্চেন হচ্ছে তখন বলা হচ্ছে এটা তো শেখ হাসিনার আমল না, এই আমলে তো সবাই যার যার মত প্রকাশ করতে পারবে। এই যে জল্টের যে জিনিসগুলো, এগুলোর কোনো ব্যাখ্যা কারো কাছে একটা কোনো সিঙ্গেল ব্যাখ্যা নাই, যার কারণে সরকার একদিকে, বিএনপি একদিকে, আমরা হয়তো একদিকে, আবার এদিকে দেখা যাচ্ছে যে ছাত্র উপদেষ্টারা একদিকে, এনসিপি একরকম কথা বলছে, জামাত একরকম কথা বলছে। এই সব কিছু মিলে সুযোগটা কারা নিচ্ছে? এই যে এখন এই যে হাদি সাহেবের সাথে যেটা হলো, আজকে মনে হয় 3টা বাসে আগুন দেওয়া হয়েছে। আমি একটু আগে দেখে আসলাম যে সজীব জয় ইন্ডিয়ান মিডিয়াতে বলেছেন যে ভোট প্রতিরোধ করা আমাদের লক্ষ্য, এবং এটা করতে সহিংসতা হবে। উনি নিজে ভারতীয় মিডিয়ায় বলেছে, এটা কিছুক্ষণ আগে আমি ইনকিলাবের রিপোর্টে দেখে আসলাম। সো আলটিমেটলি আমাদের কমন শত্রু যারা, তাদের ব্যাপারে চিন্তা না করে আমরা আসলে ওই যে নিজেদের পকেট গোছাতে ব্যস্ত, নিজেদের সুবিধা নিতে ব্যস্ত, এই সুযোগটা তারা নিচ্ছে, এবং এটা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম হাদির উপর আক্রমণের ঘটনায়। আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আলোচনায় এসছে যে হাদির যিনি প্রধান সন্দেহভাজন আক্রমণকারী ফয়সাল, তার সম্পর্কে তথ্য এসছে বিভিন্ন মিডিয়ায় যে এই সন্ত্রাসীকে একটি ডাকাতি মামলায় 17 লক্ষ টাকা ডাকাতি এবং অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে তিনি জামিন পান, এবং এই জামিনের অ্যাডভোকেট ছিলেন আমাদের বিএনপির স্বনামধন্য 2 জন আইনজীবী। তো প্রশ্ন হচ্ছে আমাদের, যদি এটা বেশিরভাগ সময় পুলিশই বলেন যে আমরা সন্ত্রাসী ধরি, কিন্তু কোর্ট যদি জামিন দিয়ে দেয় আমরা কি করব? জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই এনটিভির সকল দর্শককে এবং আমার সহ প্যানেলিস্ট মোশাররফ ভাই এবং শাহিদুল আজম ভাইকে, এবং সাথে সাথে আপনাকেও আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যামের কারণেই আমার লেট হয়েছে, কিন্তু আমি আসার পরেই আমি যখন আপনি এনডিএমের সাংগঠনিক সম্পাদক শাহিদুল আজম ভাইকে যখন প্রশ্নটা করেছিলেন এবং মোশাররফ ভাইকেও প্রশ্নটা করেছিলেন, কিন্তু ওনারা বারবার এটাকে একটু অ্যাভয়েড করে যাচ্ছিলেন কেন যেন। হ্যাঁ, যে এই যে বিএনপির আইন সম্পাদক বর্তমানে উনি, এবং খুব সুপার পাওয়ার একজন মানুষ আমাদের কোর্ট জগতে আর কি, কায়সার কামাল সাহেব। আমাদের এলাকায় বলে না যে বাসুরের নাম মুখে নিতে নেই আর কি। হ্যাঁ, এজন্য মনে হয় নামটা নেওয়া হচ্ছে না। ইটস ভেরি ম্যাটার টু রিগ্রেট। কেন বলছি, দেখেন আপনি যখন এই যে ফয়সাল, সে কিন্তু ছাত্রলীগের গুলশান থানার সভাপতি ছিলেন, মানে পোস্টের ধারে, এবং সে অস্ত্র মামলায় সে যখন গ্রেপ্তার হয়েছে এবং মিডিয়াতে ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে, সে অস্ত্র মামলার আসামি যখন আপনার মাত্র 6 মাসের ব্যবধানে 2টি মামলায় জামিন পেয়ে যায়, তখন এটা কিন্তু প্রশ্ন উঠে যায় যে আসলে এটার পিছনে ইন্ধনটা কোথায়। এই যে শাহিদুল আজম ভাই বলছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এটা তো হতেই পারে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হচ্ছে স্বাধীন মতামত দিবে, যিনি বিচারক তিনি স্বাধীন মতামত দিবেন। কিন্তু আপনি একজন লয়ার হিসেবে তো আপনার তো স্বাধীনতা আছে, কোন মামলাটি আপনি গ্রহণ করবেন, কোন মামলাটি আপনি গ্রহণ করবেন না, কার মামলাটি আপনি গ্রহণ করবেন। আপনি কি তার মামলা গ্রহণ করবেন? সে একজন অস্ত্রবাজ, সে একজন ফ্যাসিস্ট, শেখ হাসিনার পোস্টারধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। বলা হবে যে এখানে আইনজীবী মানে বলবেন যে এটা তো আমরা জানি না, এই পরিচয় তো আমাদের কাছে নাই। আইনজীবী পরিচয় নেই। আপনি দেখেন যতগুলো মামলা হয় প্রত্যেকটা এফআইআর কিন্তু পোস্ট পদবি সহ থাকে,
এখন যতগুলো মামলা হয় আপনি সে যে ছাত্রলীগের সেক্রেটারি ছিল এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করেছি, এফআইআরে কিন্তু এগুলো মেনশন করা থাকে। প্রথমে সবচেয়ে দুঃখজনক লেগেছে কায়সার কামাল সাহেব প্রথমে এটা অস্বীকার করেছেন ফেসবুকে, প্রথমে অস্বীকার করেছে। এরপরে যখন এটাকে তদন্ত হয়েছে যে কায়সার কামাল নামে, আমাদের সুপ্রিম কোর্টে আমরা তো প্র্যাকটিস করি, আমাদের 4-5 জন কায়সার আছে, শুধু একমাত্র কায়সার কামাল একজন। পরবর্তীতে দেখা গেল ওনার যে সহযোগী যে আইনজীবী মাহফুজ সাহেব, উনি কিন্তু সরকারি অ্যাটর্নি জেনারেল, বিএনপি মন্ত্রী আইনজীবী এবং ছাত্র দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এই জায়গাটা যখন একদিক থেকে আপনি মুখে বলছেন আপনি ফ্যাসিস্টদেরকে আপনি কোনো সুযোগ দিবেন না, অন্য দিক থেকে তাকে যখন আপনি আইনি সহযোগিতা দেন, তাহলে আপনি তো বড়েরও মা কনেরও মা। তাহলে আপনি এখানে বেসিকলি আপনি এখানে কি চান? এটি আমাদের জন্য দুঃখজনক, খুবই দুঃখজনক। এই জন্য আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে। আমরা যারা আছি, যে দলই করি না কেন, প্রত্যেকেরই একটা ভূমিকা আছে। যারা পতিত স্বৈরশাসক ছিল তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয়ের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, এটার ক্ষেত্রে প্রত্যেকেরই ভূমিকা পালন করতে হবে। মোশাররফ ভাই, কিছুটা না, দুইটা জিনিস আছে। এটা তো আইন অঙ্গনের বিষয় গেল একটা, কিন্তু আমরা যদি রাজনীতির মাঠে দেখি তাহলে এটা দেখি যে অনেক ক্ষেত্রেই যেখানে বিএনপি খুব শক্তিশালী, সেখানে এই ফ্যাসিস্টদের রক্ষার দায়ভার যেন মানে বিএনপির নেতাকর্মীদের উপর আসছে। বিএনপির নেতাকর্মীরাই তাদের ব্যবসা বাণিজ্য, তাকে দেখাশোনা, আইনি সহায়তা দেওয়া, সব কিছুই তারা করছে। না, আসলে এটা কতটুকু তথ্য নির্ভর এই ব্যাপারে আমি বিতর্কে যাব না। তবে আমি একটা কথা বলি, যারা অপরাধ করেছে এবং বিশেষ করে আওয়ামী লীগের আমাদের সন্তান, চাঁদাবাড়ি, অপরের সম্পদ দখল এবং ব্যাপক ক্ষমতার ব্যবহার করেছে, তারা কি কেউ আছে? কেউ নেই। তাদের সহযোগীরা সব পালিয়ে গেছে। এখন আপনি বাংলাদেশে 18 কোটি লোক, আপনি তো রাতারাতি সবাইকে তাড়িয়ে দিতে পারবেন না। এবং আওয়ামী লীগের একটা দল আমরা যখন ক্ষমতায় দেখেছিলাম যে সেটা ক্ষমতার লোভে হোক, নিরাপত্তার জন্য হোক, অথবা অন্য যে কোনো কারণ হোক, দীর্ঘ 15 বছর তারা ক্ষমতায় ছিল। সব এমপি তাদের, সব উপজেলা চেয়ারম্যান তাদের, সব মেয়র তাদের, তার জেলা পরিষদ চেয়ারম্যান তাদের, ইউনিয়নের চেয়ারম্যান তাদের। অনেক মানুষ কিন্তু সারভাইভ করার জন্য তাদের সাথে মিশতে হয়েছে। হয়তো তারা মানুষের উপর অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই, কিন্তু নিজে টিকে থাকার জন্য করেছে। এইটাকেও কি আপনি আওয়ামী লীগের ফেসিস বা দোসর বলবেন? পরিস্থিতিটা আমি নিজে বলি, আমি আমার কথা বলি। আমি আওয়ামী লীগের আমলে কুয়াকাটা আমার বাড়ি। আমি কুয়াকাটাতে আওয়ামী লীগের 4বার না 5বার গিয়েছি, 4টা মামলা আমার নামে দিয়েছে। কি করবেন আপনি? আমার মতো লোক, যে আমি ওখানে তৎকালীন সময়ে আমি ওই উপজেলা বিএনপির সভাপতি ছিলাম, আমি কেন্দ্রীয় ছিলাম, আমি কেন্দ্রীয় রাজনীতি করি, না আমার ক্ষেত্রে নিরাপদ ছিল না। মানে পদধারী সবাইকেই দিয়েছে। না, আমি নিরাপদ ছিল না, কিন্তু একটা সাধারণ মানুষ আওয়ামী লীগের ছত্রছায়া ছাড়া, যেমন আপনার মনে আছে 2024 সালে যেটা ডামি নির্বাচন হিসাবে যেটা বলে, স্টেট লোকালি বলে দিয়েছে যাদের বিয়ে, ওই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আছে, কেউ যদি ভোট কেন্দ্রে না জানে এটা বাতিল হয়ে যাবে। প্রকাশ্যে বলেছে, প্রশাসনও বলেছে, তৎকালীন আওয়ামী লীগের নেতারা বলেছে। এখন একটা দরিদ্র লোক, সে মাসে যদি 30 কেজি চাল পায়, এটা তার জন্য বিশাল কিছু। সে কি করবে? অর্থাৎ নানাভাবে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে এমনভাবে প্রয়োগ করা হয়েছে যে অনেকে নিরুপায় হয়েও কিন্তু তাদের সহযোগী হতে বাধ্য হয়েছে। এখন আমরা যদি ঢালাউভাবে সবাইকে ওভাবে চিহ্নিত করি, তাহলে অনেক নিরীহ মানুষ তো ভিকটিম হয়ে যাবে। এই যে নিরীহ লোকগুলোকে শেল্টার দেওয়া বা তাদের পাশে থাকা, এটা নিয়ে কেউ কিন্তু কারো কোনো আপত্তি নাই। আপত্তি হচ্ছে যে বড় বড় মানে ব্যবসায়ী গ্রুপ, বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টারের যে রক্ষা কবচ হয়ে আপনারা বিভিন্ন গ্রুপের আমরা দেখি এখন ছেলেরে বসাইছেন, ভাইকে বসাইছেন। আমি একটু বলি, আসলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমি আসলে ওই বলায়ের লোক আমি না, যার জন্য কার কোথায় ব্যবসা আছে, কার কোথায় বাণিজ্য আছে, কোথায় এগুলি সম্বন্ধে আমার একটা খুব স্পষ্ট ধারণা নাই। তবে আমি মনে করি এটা যদি কেউ করে থাকে, এটা অন্যায় করেছে। এবং এটা শহীদের যেই আমাদের যে আত্মদান এবং শহীদ বাদদান, এটা তো আগস্টের মাসে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু দীর্ঘ 15টি বছর যে সহযোদ্ধারা এই ফ্যাসিস্টকে আন্দোলন করতে শহীদ হয়েছেন, গুম হয়েছে, বছরের বছর জেল খেটেছে, আমি মনে করি তার এই আত্মত্যাগের সাথে একটা মুনাফিকি ছাড়া কিছুই। আমার মনে হয় একদমই ক্লিয়ার আপনার বক্তব্য। ব্যারিস্টার শাহেদুল আজম, যে কথাটা আমরা আলোচনা করছি, আমি এই বিষয়ে একদম শেষ আপনার কথা শুনে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আজকে আশঙ্কা করছেন যে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে।
আপনারা কি আচ্ছা, আমি একটু প্রথমে আল মামুন রাসেল ভাইয়ের একটা জবাব দিয়ে আসি। সেটা হলো যে উনি খুব জোরালোভাবে আজকে কায়সার কামাল ভাইয়ের নামটা নিলেন এবং খুব সুন্দর করে বললেন যে ওনার নাম কেন আসছে। তো আমি এক্সপেক্ট করবো যে এর আগে যখন ওই যে শিশির মনির ভাইয়ের নাম আসলো শহীদ আবরার ফাহাদের ব্যাপারে, ওনার যে উনি শহীদ আবরার ফাহাদের অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিলেন, ওই সময় যাতে ওনার শটটা এরকম উচ্চভাবে আসে তাহলে আচ্ছা সো দিয়েছিলাম, আপনি নিজে দেখেছেন, আমি তখনও ছিল আমার বোকা। আচ্ছা, দ্যাট ইজ ভেরি গুড। তো না, এখানে কিন্তু জিনিসটা হচ্ছে কি যে এখানে সিনিয়র আইনজীবীদের ব্যাপারে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের দুইটা পরিচয়, রাজনীতিবিদ, লয়ার। সো লয়ার হিসেবে আমরা সিনিয়র আইনজীবীদের অবশ্যই সম্মান করব, কারণ আমরা একই বারের পার্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু আসলেও সত্য যে সিনিয়র আইনজীবীরা ওইভাবে করে একটা জিনিস ঠিকমতো দেখে নেন না। তাদের অনেকের সময় দেখা যায় যে একজন এই কালচারটা চেঞ্জ করতে হবে, এই কালচারটা চেঞ্জ করতে হবে। এখানে একটু দ্বিমত করি শাহিদুল আজম। এইটা কি কখনো হয় যে আপনি যখন একটি মামলা আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন এই মামলার ফিস যখন আপনি নিচ্ছেন, তখনই আপনার কাছে ক্লিয়ার যে এমন একটি মামলার ফিস আমি টাকার অঙ্ক বলছি না, সে কিন্তু যখন 20 লাখ 30 লাখ হবে তখনই তো আপনার বোঝা উচিত যে এই মামলাটা একটু কিন্তু আছে না। এটা যে 20-30 লাখ টাকা মামলা না, এটা যে 20-30 লাখ টাকার মামলা আমরা সেটা কিন্তু বলি জানি না। আমরা সেটা আমরা ধরে নেই যে মামলার জামিন হইলই, আবার আগাম জামিন এক বছর হয়ে গেল। সুতরাং আপনি যে বলছেন যে সিনিয়ররা কিছুই দেখেন না, এইটা আমার কোনো রকমই আমি মানতে রাজি না। কিছুই দেখেন না, সেটা আমি জাস্ট একটা ডিফেন্স সিনিয়ররা বললাম। সবচেয়ে বেশি ভালো জানেন দেখেই উনি ওই মামলা হাতে নিয়েছেন যে এই মামলায় মওকা আছে। না, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে অনেক সময় দেখা যায়, আমি পার্টিকুলারলি এই কেসের ব্যাপারে বলছি না, আমার কথা হলো যে অনেক ওই সময় সব মামলা কোন মামলা দেখে জানেন? হ্যাঁ, সেই মামলাগুলো হলো যেগুলো লিগ্যাল পয়েন্টের মামলা, সেগুলোর কোনো কিছু তারা লিগ্যাল পয়েন্টের মামলা। আর যেগুলো যে জামিন মানেই হলো, আচ্ছা এখানে জামিন মানলেই হলো ঠিকাদারি, আমি এটা নিব, এত টাকা দিব। আচ্ছা এখন আমি এখানে একটা প্রসঙ্গে আছি, সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র লয়ার না, এটা কিন্তু জাজ বলেন, এটা আপনার মিনিস্ট্রি বলেন, তাহলে সবাই কনসার্ন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র দুইজন লয়ার পেয়েছি, একটি ঘটনা ঘটেছে, এইজন্য আমরা লয়ারদের ধরছি। জি, এখন সেক্ষেত্রে শুধুমাত্র একজন লয়ারকে দায়ী করা কিন্তু ঠিক হবে না। এবং সেক্ষেত্রে অ্যাজ আ লয়ার আমার কিন্তু এখানে আমি আমার ফিস 20 লাখ কেন 1 কোটি টাকাও যদি নেই, আমার কিন্তু কোনো দায়ভার নাই। মোরালি আছে বাট লিগালি নাই। কিন্তু একজন যার যদি টাকা নেয় বা একজন এটা যদি মিনিস্ট্রি থেকে কেউ টাকা নেয়, সেটা কিন্তু দায়ভার আছে, কারণ আমি অ্যাজ এ লয়ার থেকে রিপ্রেজেন্ট করছি, আমি যা বলবো আমি ল পয়েন্টে কথা বলবো। সো এই জায়গাটাতে আপনি যদি আসেন তাহলে মোরালিটির কোশ্চেনটা চলে আসছে, কারণ এটা জুলাইয়ের চেতনাকে অপমান করা এবং সেই ধরনের কোয়েশ্চেন আসছে। সো এই জায়গাগুলোতে আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত যে তাদের সিনিয়র যারা লয়ার আছেন, এবং শুধুমাত্র সিনিয়র না, যারা জুনিয়র লয়ার আছেন, তাদেরকেও একটা প্রকাশ্য বার্তা দেয়া যে আপনারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত কারোর মামলা নেয়ার আগে না, এটা তো আপনি করতেই পারবেন না, কারণ বলবেন যে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কোনো মামলা না দিলে তো আমার ব্যবসাই নাই। এখন কারণ মামলা কি এখন বিএনপি আর জামাতের নেতাদের বিরুদ্ধে কোনো মামলা আছে নাকি? মামলা তো তাদের বিরুদ্ধে। আজম ভাইয়ের সাথে একটু যোগ করতে পারি? জি প্লিজ। আপনি দেখেন এখানে আমি রাইটার রং আমি প্রশ্ন তুলতে চাই না, কিন্তু আমরা প্রায় অনেক জায়গায় আমরা এই অভিযোগটা শুনি যে মামলাটা যখন সাজানো হয় তখন এমনভাবে সাজানো হয় যাতে এই ক্রিমিনালরা বের হয়ে যেতে পারে, অর্থাৎ কাঠামোটা এত দুর্বল করা হয় যে কোর্টে মুভ করলে এটা জামিন হয়ে যায়। এইখানে তো কোনো থাকে বলেই আমরা লয়াররা কাজ করতে পারি। এটা তো ঠিকই আছে, এখানে আপনার অনেক ফাঁকফোকর থাকে। আসামি চাইবে সে যেভাবে হোক ল পয়েন্টে তার কাছ থেকে কিছু সুবিধা নিতে, পুলিশে কিচ্ছু না পারলে যে ঠিক আছে ছাড়তে যখন পারতেছে না ভাই মামলাটা একটু দেখেন, যেন একটু দুর্বল করে দেন। এইটা তো আছে। এই জায়গাগুলোতে কিন্তু আসলে আমি অন দ্য পয়েন্টে মোশাররফের সাথে একটু যদি অ্যাড করি, এই শাহিদুল আজম ভাইয়ের সাথে, যে উনি বললো যে এটা বার্তা দেওয়া যে সিনিয়রদেরকে যে আপনারা যদি এগুলা করেন, বার্তা দিতে হলে তো আপনাকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এক্সাম্পলটা মানে কি, পানিশমেন্টের আওতা নিয়ে আসতে হবে। কেউ যদি এমন করে, কায়সার কামাল নট অনলি এ লয়ার, as well as he is a politician. আপনি যদি লয়ার হন তাহলে যে কোনো মামলা আপনি নিতে পারেন, কিন্তু সাথে সাথে আপনি একজন পলিটিশিয়ানও। আপনাকে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপলের পালস বুঝতে হবে।
আপনি যদি লয়ার হলে যে কোনো মামলা একজন লয়ার নিতে পারে, কিন্তু আপনি যখন পলিটিশিয়ান পাশাপাশি আপনি লয়ার, তাহলে আপনাকে চিন্তা করে মানুষের পালসে বুঝে করতে হবে। এবং আমাদের সে যে জামিন নিয়ে এসে এখানে মার্ডার করবে আর হাদির মতো এটা জানতো না, কিন্তু সেটা তো সে জানতো না। আগে একটা ম্যাগজিম আছে আমাদের লয়ার, আগে একটা ম্যাগজিম বলতো যে লেটস সেলার বি ওয়্যার, মানে যিনি বিক্রি করবেন তিনি এই কি বলে, যিনি বিক্রি করবেন তিনি সচেতন হইতে হবে। এখন বলে লেটস বায়ার বি ওয়্যার, আপনি যিনি গ্রহণ করবেন তাকে সচেতন হইতে হবে। আপনি যখন মামলাটা গ্রহণ করবেন আপনাকে দেখে নিতে হবে এই মামলা আমি বিতর্কিত হব কিনা। না, আমি দেখেই নিয়েছি। আমি এটা মানতে কোনো কর্মী রাজি না যে আপনি জানেন না বা লয়ার সাহেব জানেন না যে এই ছেলেটি একটি দলের মানে নেতা এবং সে এই আকাম করে ধরা পড়েছে, সুতরাং এইটা আমি জানি না, এটা হতেই পারে না। এখানে আমি একটু আমানুল রাসেল ভাই, আমরাও অনেক সময় একসাথে কাজ করেছি, তো অনেক সময় কিন্তু ক্লায়েন্টরা যখন আসে তারা কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করে যে ভাই আমার সাথে কোনো সম্পর্ক নাই, এটা এরকম অনেক কিছু আছে, এবং একজন সিনিয়র লয়ারের পক্ষে অ্যাবসলিউটলি ডিফিকাল্ট। আমি এটা ওনাকে পার্টিকুলারলি ডিফেন্ড করে বলছি না, এটা অ্যাজ এ লয়ার বলছি যে একটা সিনিয়র লয়ারের পক্ষে ইটস কমপ্লিটলি মানে ইম্পসিবল যে এটা নিয়ে আসলে 3 বার চিন্তা করা। আমার কাছে যে কোনো মামলা আসবে আমি দেখবো, আমাকে যেটা বলবে আমি চেষ্টা করব ওই কথার উপর বেস করে আমার এখানে লতে কোনো লুপহোল আছে নাকি। ভাই উনি যেটা বলেন যে হ্যাঁ অ্যাজ আ পলিটিশিয়ান চিন্তা করতে হবে, আমাদের আইনি একটা কথা আছে, ইগনোরেন্স ইজ নট এক্সকিউজ, অজ্ঞতা কখনো অজুহাত না। হয় না। কিন্তু আপনি একটা গাছে গুলি করলেন, আপনি জানেন না একটা মানুষ আছে, আপনি পাখি মারার জন্য গেলেন, যখন মানুষ মারা যায় তখন কালফাবেল হোমিসাইড কেন হয়? হ্যাঁ, কিন্তু কালফাবেল হোমিসাইড কেন হয়? তাহলে আপনি জানেন না, ইনভেস্টিগেশন করতে হবে। আপনি জানেন না, জানতেন না, তাহলে আমার এটা বললে তাহলে তো লয়ারকে আগে প্রাইভেট ডিটেকটিভ হইতে হবে। না, প্রাইভেট ডিটেকটিভ অবশ্যই, কারণ আমার পক্ষে জানা সম্ভব না, এবং এজ আ লয়ার আমি জাজ না, আমার জানার দরকার নাই যে সে খুন করেছে কি করেনি, আমার জানার দরকার যে তার জামিন পাওয়ার মতো যথাযোগ্য লুপহোলস আমার কেসে আছে নাকি। তাহলে আপনি তো পলিটিশিয়ান হতে পারলেন না। না, আমি পলিটিশিয়ানের মধ্যে পলিটিশিয়ানের আপনাকে ফারসাইডনেস থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। পারলাম বলেই তো এই অ্যানসারটা দিলাম যে বিএনপির সাথে একসাথে জোট হয়েছে, মানে চমৎকার জোট হয়েছে, একবারে খুব ডিফেন্ড করছে, খুব ভালোই। না, আমি ওনাকে ডিফেন্ড করছি না, আমি লয়ারদের ডিফেন্ড করছি। না, ঠিক আছে। আচ্ছা, আমি একটু যাই, মোশাররফ ভাই একদমই সময় পাচ্ছে না। আমি উপভোগ করছি। মোশাররফ ভাই, আমি আরেকটু আপনার কাছে একটা জিনিস জানাই। আপনি জানেন যে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের, সে আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে বলেছে যে মূল আসামি ফয়সাল ভারতে পালিয়েছে, তাকে সহযোগিতা করেছে আওয়ামী লীগের নেতা নানক, জাহাঙ্গীর কবির নানক, যদি নামটা ভুল না করে থাকি, নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে ফয়সাল এখন গুয়াহাটিতে আছে। অর্থাৎ এই যে, এবং আমরা আগে পিছিয়ে বিভিন্ন সময় জানি যে তারা বলেছে যে একটা গ্রুপ তারা নামিয়েছে, এবং এই যে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনাও মানে বিভিন্ন সময় বলেছে যে কাজ করে দেখাও, এত বড় বড় কথা বলো কেন, কাজ করে দেখাও, তার মানে কয়টা মারতে পারো দেখাও। তো আসলে কি মনে হয়, যদি এরকমই হতে থাকে যে একটি বড় গ্রুপ তারা এই মিশনে নেমেছে এবং এরকমভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা করে তারা পার্শ্ববর্তী দেশ চলে যাচ্ছে এবং ভারতে পলাতক আওয়ামী নেতৃবৃন্দের তত্ত্বাবধানে থাকলো, যদি তাই সত্যি হয় তাহলে তো নিশ্চয়ই এটি বিষয় উদ্বিগ্ন না, এটা তো উদ্বিগ্নের কারণে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আমরা দেখছেন যে আমরা আপনি কিছু জিনিস একটু লক্ষ্য করেন যে আমরা একবার শুনেছিলাম যে প্রায় 666 জনের মতো লোক আমাদের ক্যান্টনমেন্টে হেফাজতে আছে। তা তারা ইন্ডিয়া, লন্ডন, বিভিন্ন দেশে কিভাবে গেল? নিশ্চয়ই তো কেউ না কেউ এখান থেকে সহায়তা করেছে, কেউ তাদেরকে চলে যেতে পালিয়ে না, কারণ যখন চলেই গেছে তারা আমি পালিয়ে বলবো না, এটা কেউ সহায়তা করেছে। এবং সবচেয়ে বড় যেই সংকটটা আমরা বারবার বলে আসছি যে আমাদের চতুর্দিকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, তারা কিন্তু আওয়ামী লীগের এই পতনটাকে কোনোভাবেই মেনে নিতে পারে নাই, যার জন্য দেখবেন আজকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। এবং আমরা তো এটাও শুনি যে কলকাতাতে বা দিল্লিতে আওয়ামী লীগের অফিস খুলেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানছি। অর্থাৎ তারা তাদের পৃষ্ঠপোষকতা এদেরকে বাঁচিয়ে রাখতে চায়। সুতরাং কোনো সীমান্ত যখন চতুর্দিকে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বলেন, চাঁদাবাজ বলেন, কোনো ক্রিমিনাল বলেন, সীমান্তে কোনো রকম পুষতে পারলেই তো ওপার পুষে যাবে, এটাই তো স্বাভাবিক। এই ক্ষেত্রে তো আমাদের সতর্ক থাকতেই হবে। পাশাপাশি আপনি যেই কথাটি বললেন যে এই যারা এভাবে পাচার করছে অথবা যারা এইভাবে, আজকে যেমন সজীব যেটা আজম সাহেব বললেন একটা স্ট্যাটাস দেখলেন যে নির্বাচনে সহিংসিত হবে এবং নির্বাচন প্রতিহত করতে হবে। সুতরাং এই ধরনের যে হুঁশিয়ারি অথবা এই ধরনের যে আশঙ্কা, এইগুলিকে মাথায় রেখে কিন্তু আমাদের কর্মপরিকল্পনা সাজাতে হবে, এবং এটা আপনার আমার পক্ষে সম্ভব না।
এটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে এই স্টেপগুলি দিতে হবে। তাদেরকে সীমান্ত আরও সিলগালা করতে হবে, এবং ওখানে কারা দায়িত্ব পালন করে, অতীতে তাদের কি ব্যাকগ্রাউন্ড, সেগুলো কিন্তু চেক করতে হবে। আমরা অনেক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের এই 15 বছরে যারা ফেসিস ছিল তাদেরকে নানা জায়গায় এখন আপনি বসিয়ে রেখেছেন। এখন তারা কৃতজ্ঞতা বলে তো আমাদের মধ্যে একটা কথা আছে না? এটা তো অস্বীকার করবেন না। একদম আওয়ামী লীগের তারা সুবিধাভোগী ছিল, এখন যদি কোনো কারণে অকারণে যদি কোনো রকম একটু সহযোগিতা করতে পারে তারা তো করার ট্রাই করবে। যার জন্য এই সকল ক্ষেত্র আমাদের মনে হয় রাষ্ট্রীয় যারা দায়িত্ব আছে তাদের কিছু মেজারমেন্ট নেওয়া উচিত এবং আইডেন্টিফাই করা উচিত এই এজেন্ট কারা। আর যদি আপনি আবার এদেরকে যদি আপনি মানে পুলিশের মধ্যে থাকে, গোয়েন্দা আছে। সংস্থার মধ্যে থাকে, সেটা কি হবে? আছে, যার কারণেই তো এখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আছে, বরং আপনি কারা কারা আওয়ামী লীগের উপর সুবিধা, এই জন্য আমরা দেখি অমুকে অমুক জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, সে আওয়ামী লীগের আমলে এই ভাইটাল জায়গায় ছিল, তাকে তো সরাচ্ছে না, প্রতিবাদ করছে, তার সহকর্মীরা প্রতিরোধ করছে, অথবা যারা আওয়ামী লীগের আমলে প্রায় 700-800 বিসিএস অফিসার আপনার ওএসডি ছিল, তারাই তো ডাইরেক্ট আইডেন্টিফাই করে দিচ্ছে যে এই মিস্টার এক্স এই জায়গার ডিসি ছিল, এই জায়গার যুগ্ম সচিব ছিল, এই কাজগুলি গভর্নমেন্টের করে দিয়েছে। কিন্তু ইউনুস গভর্নমেন্ট অনেক জায়গায় তো সেখানে তাদেরকে পদায়ন করছে এবং খুব দম্ভের সাথে তারা বলছে যে এদেরকে এইভাবে করা গেল, অভিযোগ তো তারা শুনছে না। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি মূল দায়িত্বটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের। তাদের এই ব্যাপারে যদি আপনি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে হাদির মতো অসংখ্য ঘটনা ঘটতে পারে। একদমই ক্লিয়ার। আল মামুন রাসেল, আপনার কাছে আর একটু যাই, আজকে রাজনৈতিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের নামে। 1971 সালে কিন্তু তারা ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল, আজকেও সেই একই কৌশল নেওয়া হচ্ছে। তো যেখানে ঐক্যের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যর কথা, হাদির উপর হামলা নিয়ে আমরা যে অবস্থা দেখলাম, সেখানে কিন্তু আবার সেই একই রকম অবস্থান দেখছি। আসলে কি তাহলে রাজনৈতিক ঐক্য যেটা আমরা শুনি সেটা কি হচ্ছে না হচ্ছে? দেখেন, আমাদের দেশের যে পলিটিক্যাল সংস্কৃতি, দলীয় প্রধান যখন কোনো দিকে ইন্ডিকেট করে, মানে শেখ হাসিনা আমরা শুনতাম, শেখ হাসিনা যদি এই শরবতকে যদি পানি বলতো সবাই পানি বলতো, যদি মুরগিকে যদি ছাগল বলতো সবাই মুরগিকে ছাগলে ডাকতো। মানে আমাদের সংস্কৃতিটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো। আজকে তারেক রহমান সাহেব যখন রিসেন্টলি বক্তব্যে যখন যুদ্ধ অপরাধী বিষয়টা, মৌলবাদীর বিষয়টা নিয়ে আসলেন, এখন কিন্তু পরবর্তী ধাপে ধাপে বিএনপি নেতৃস্থানীয় লোকদের থেকে সেম সুরে কথা আসছে। মানে এটা কেন হচ্ছে? আমি একসাথে দেখেন, গত 17-18 বছর যে ন্যারেটিভটা আওয়ামী লীগ চেষ্টা করেছে দাঁড় করানোর জন্য, সেম ন্যারেটিভটা বিএনপি এখন ওন করছে। দিস ম্যাটার টু রিগ্রেট অ্যান্ড দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং টু আস। আপনি জিয়াউর রহমান সাহেব মানে আমি গতকালও বলেছিলাম যে তারেক রহমান এমন একটা ব্যক্তি, বাংলাদেশে এমন কোনো দ্বিতীয় ব্যক্তি নেই যে ব্যক্তির মা ছিল প্রধানমন্ত্রী, বাবা ছিল প্রেসিডেন্ট, এমন কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। অথচ জিয়াউর রহমান সাহেব একটা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাসী ছিলেন। ম্যাডাম জিয়া উনি ওপেন মাইন্ডেড ছিলেন, কিন্তু তারেক রহমান সাহেব যখন এই 17 বছরে যখন বিভিন্ন বিবৃতিগুলো দিয়েছে, তখন কিন্তু আমরা মনে হয়েছিল যে উনি ওপেন মাইন্ডেড। ওনার একটা বিবৃতি আমি আপনাকে একটু কোট করি। ওনার একটা বিবৃতি উনি বিবৃতিটা দিয়েছেন 2001 সালে এই একটা পত্রিকায়। বিবৃতিটা আমি কোটে আনকোট করে বলছি। তিনি বলছেন 71-এ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয়, এ কারণে হয়তো তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব? আমার তো মনে পড়ে না কোথাও তারা এটি বলেছে। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদের ফোয়াতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো, আসুন আমরা সামনে এগুই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত সেটা 2011 সালে উনি বক্তব্য দিয়েছেন। এরপর আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি একটু শেষ করি, তারপর মোশাররফ ভাই করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির একটা অফিসিয়াল ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা দিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন 71-এর যুদ্ধ অপরাধ করেছে পাকিস্তানি সেনারা, কিন্তু 42 বছর পর বর্তমান সরকার এই দায় চাপাচ্ছে জামাতের নেতাদের উপরে। প্রকৃত অর্থে এটি কোনো অপরাধের বিচার নয়, এটি জামাত ও বিরোধী দলকে দমিয়ে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র।
কোথায় বলেছেন সেটি? রোববার ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যটা দিয়েছেন। জি মোশাররফ ভাই আমি কি একটু কথা বলতে চাই। আমি রাসেল যে কথাটি বলেছেন, আমি এই কথার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু একটা এই বিতর্কটা শুরু হয়েছে কখন? স্বাধীনতা যুদ্ধের পর আমরা কি প্রত্যাশা করেছিলাম? যে একটা নতুন দেশে আমরা সবাই মিলেমিশে বাংলাটাকে গড়ে তুলব, যার জন্য জিয়াউর রহমানের রাজনীতি বাংলাদেশের সবচেয়ে বেশি কেন গ্রহণযোগ্যতা হয়েছিল? উনি একটা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। কিন্তু আপনি দেখবেন সংকটটা তৈরি হয়েছে কখন? এই 5ই আগস্টের পর একটা শক্তি, একটা গোষ্ঠী আপনার স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, সংবিধান মানে না। এই যে যখন মুক্তিযুদ্ধই একটা অস্তিত্বের মুখোমুখি পড়ে গেছে, তখন কিন্তু এই কথাগুলি করতে বাধ্য হয়েছে। কারণ আমাদের নেতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, কিন্তু উনি দেখেন সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ। আওয়ামী লীগ তো স্বীকারই করে নাই যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল। জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা না থাকে, তাদের যিনি নেতা শেখ মুজিবুর রহমান ওকে কেন বীর প্রতীক বীর উত্তম খেতাব দিয়েছে? উনি কেন সেক্টর কমান্ডারের পুরস্কৃত করেছে? উনি কেন স্বাধীনতার পর জিয়াউর রহমানকে হয়তো বঞ্চিত করেছে, কিন্তু উপপ্রধান সেনাবাহিনীর চিফ করতে কিন্তু উনি আচ্ছা, আমি বাধ্য হয়েছে? যার জন্য আমি একটি কথা বলবো, যখনই 5ই আগস্টের পর একটা আপনি দেখবেন মুক্তিযুদ্ধকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। সংবিধান মানে না, সংবিধান নতুন সংবিধান লিখতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রশ্ন, আমরা 47-এ ফিরে যেতে চাই। এই সকল কারণে বিএনপি মুক্তিযোদ্ধার সপক্ষের দল হিসাবে এই বক্তব্যগুলো দিতে বিএনপি বাধ্য হয়েছে। জি আচ্ছা, আমি জাস্ট ছোট করে 2 মিনিটে একটু রাসেল ভাইয়ের একটা জবাব দিব। এটা আমি প্রথমত এনডিএম এর চেয়ারম্যান জনতা ববি হাজরা, উনি ট্যাগিং এর রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা রাজাকার বা এই ধরনের কথাবার্তার মধ্যেও যেতে চাই না। কিন্তু এখানে এই যে প্রবলেমটা শুরু হয়েছে কোথা থেকে? জামাত বলা শুরু করলো তারা আপনার জান্নাতের টিকিট বিক্রি করছে, চাঁদাবাজ, দখলদার, মুনাফেক। এইটা কোথায় বলছো? এটা আপনি দেখান আমাকে এক জায়গায়। আচ্ছা, আমি আপনাকে দেখাবো। দেখাতে হবে, আপনি আমাকে যখন আপনি টক শোতে এসে বলবেন কোন নেতা বলছে, এটা আপনাকে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি এটা দেখাইতে পারবেন না। কোন সিনিয়র নেতা এই কথা বলে নাই, সিনিয়র নেতা বলে নাই, আপনি পারবেন না দেখাইতে। আচ্ছা, এইটা একটা বড় ট্যাগিং যে জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট কোথায় বলেন? এটা কিছু জায়গায় এসেছে, আমাকে দেখান। আপনি এক জায়গায় আচ্ছা আমি দেখাবো, আমি দেখাবো। আমাকে একটু বক্তব্যটা শেষ করে নিন, রেফারেন্সে পরে আসছি। সো বেসিক্যালি ওই জায়গা থেকে এখন একটা ডিফারেন্ট ন্যারেটিভ করতে হয়তো বিএনপি থেকে বলা হয়েছে। আমি বিএনপিকে ডিফেন্ড করে এখানে বলছি না, বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। আজকে কিন্তু আমি খুব অনারের সাথে তাদের স্মরণ করতে পারছি। জামাত পারছে না, এটা দায়ভার কি আল মামুন রাসেল সাহেবের না? উনি কিন্তু লেট 80s জন্মগ্রহণ করেছেন। ওনার আগে যারা ওই সময় ছিলেন তারা এই ন্যারেটিভটা ক্লিয়ার করে নেয়। জিনিসটা হলো কি যে আমি রাসেল ভাইকে হয়তো কোনোদিন একদিন খুব কঠিনভাবে মার দিলাম, দেওয়ার পরে 10 বছর পরে সে বললাম কি যে ভাই যা কিছু করছি লাইফে মাফ করে দিন। অন্য আর দুই একটা বিষয় আছে, একটু আলোচনা করতেছি শেষের দিকে। রাসেল ভাই, আপনি যদি অন্য এই বিষয় থাকে কথা বলবেন, তবে আমি আরেকটু বিষয় একটু বলি। রাজনীতিতে আরেকটা জিনিস এসছে, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বিএনপি ছেড়ে জামাতে যোগ দিলেন। এটা কি চমক না জামাতের দেউলিয়াত্ব? আচ্ছা, আমি দুটি বিষয় একটু আসি। প্রথম কথা হচ্ছে মেজর আখতারুজ্জামান, উনি কে ছিলেন? উনি হচ্ছে কিশোরগঞ্জের বিএনপির সভাপতি ছিলেন। দুইটা ব্যক্তি কিশোরগঞ্জে খুবই আলোচিত সমালোচিত, একটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আরেকটা হচ্ছে আখতারুজ্জামান সাহেব। দুজনেই কিন্তু বিএনপির সভাপতি ছিলেন, দুজনে আবার মুক্তিযোদ্ধা ছিলেন না, দুজনে আবার মুক্তিযোদ্ধা। এখন বিষয় হচ্ছে দুইজনে দেখেন, আপনি ফজলুর রহমান সাহেবের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। 1986 সালে উনি আওয়ামী লীগের ইলেকশন করেছে, 91-তে ইলেকশন করেছে, এবং 2001 সালে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর পার্টি থেকে গামছা মার্কা ইলেকশন করেছেন। তাকে এনে, যিনি পুরো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন, পুরোটা বহন করেছেন, আওয়ামী লীগের লিগেসি মেইনটেইন করেছেন, তাকে এনে বিএনপি কি করলেন? প্রার্থী ঘোষণা করলেন। তাহলে আখতারুজ্জামান সাহেব উনি তো আওয়ামী লীগ করেন নাই, আখতারুজ্জামান সাহেব তো আওয়ামী লীগ করেন নাই। আখতারুজ্জামান সাহেব সবসময় বিএনপি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। 5 বার বহিষ্কার করা হয় মানে কি? 5 বার আপনি তাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আপনি যখন 5 বার গ্রহণ করেছেন, আমি মনে করি ডিসেম্বর মাসে একজন মুক্তিযোদ্ধাকে জামাত সম্মান দিয়েছে, তাকে গ্রহণ করে। সে তো আওয়ামী লীগের লেগেসি মেইনটেইন করে নাই, সে বিএনপির মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা দল করেছে। বিএনপিতে ফজলুর রহমানের মতন একজন লোক আছে, সেহেতু জামাতে
আখতারুজ্জামানের মতন ওই সেম ক্যাটাগরির আর একজন ওই থাকতে ক্যাটাগরি হবে আর দরকার কি নেই, ওই ক্যাটাগরির দরকার নেই। তাহলে ওই ক্যাটাগরি আমি দরকার নেই। শব্দটা উচ্চারণ আপনি- করলাম না, মানুষ আপনি যেটা আখতারুজ্জামান বলে সাহেব ডাকে আর একজন কি। মুক্তিযোদ্ধা। জামাত এই ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে একটা মুক্তিযোদ্ধাকে তার দলে ভিড়িয়ে আমি মনে করি সম্মান করে ভালো কাজ করেছে। এটা যদি সে আওয়ামী সম্মান লীগ তো করতো, করেছে, কিন্তু সে যদি গিলতে পারবেন আপনি কিনা? দেখেন, আপনি দেখেন, বিএনপি এই আপনি দেখেন জিনিস এমন একটা মুক্তিযোদ্ধা গিলতে পারে নাই। আখতারুজ্জামান সাহেব এমন একটা মুক্তিযোদ্ধা, জি। তাকে 5 বার বিএনপি বমি করেছে, আবার গিলে নিয়েছে। তো বিএনপি যদি 5 বার মনে হয় গিলে নিতে একদম পারে, শেষ সময়, জামাত কি একবার একদম। নিতে পারে না? আমি আরেকটা বিষয় শুধু একটু আসি। please। এই যে আজম ভাই যে জান্নাতের টিকেটের কথা বলেছে, এটা আমি দেখেন reference পেয়েছি already। আমি হ্যাঁ, please, আমি আমি বলছি, শুনতে আমি চাই। বলছি, আমি বলছি, আমি শুনতে- অস্বীকার করছি না। হ্যাঁ। জামাতের নেতৃত্ব স্থানীয় কেউ কখনো বলেনি। হ্যাঁ। বিএনপিও জামাতের যে যে স্থানীয় পর্যায়ে যারা আছে, কথাকে একটু মিসকোট করা হয়েছে। যেমন আমি আপনাকে বলি, আমার বাড়ি 14 গ্রাম, 14 গ্রামে কামরুল হুদা সাহেব, কামরুল হুদা সাহেবের কোটেন আনকোট করে বলছি, কামরুল হুদা সাহেব বলেছেন যে জিয়াউর রহমানের নাম যদি প্রতিদিন একবার কেউ নেই, সে জান্নাত নিশ্চিত। কামরুল হুদা সাহেব, আমি ভিডিও সব আপনাকে আজকে দেখাইতে পারবো। আসলে তারপর হচ্ছে এই বরকতুল্লাহ বুলু সাহেব, আনতে চাই না না না, আমি আমি আসি, বরকতুল্লাহ না, বুলু সাহেব তিনি এই বলেছেন আলোচনাগুলো তারেক আমার মনে জিয়ার হতে নাম পারে। নিতে নাকি ওযু করা লাগে। না, না, এই আর আমি আলোচনাগুলো বলছি, হবে না আমি কেন? এই এগুলো আসলে বক্তব্যগুলোকে- political এক কাঞ্চন ভাই, ধরনের আমি মানে rhetoric বলবো আমি আমি এই এটাকে। বক্তব্যগুলোকে আমি বিচ্ছিন্ন মনে করি। হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে জামাতকে বারবার বলা হয় তারা ইসলামকে অপব্যবহার করছে। তারা একটা ইসলামিক দল, তারা তো ইসলামকে ওন করে, তারা চায় আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। নিশ্চয়ই। এবং কি আমি একটু জান্নাতের শুনে টিকিট, আসি, আমি সময় কাঞ্চন ভাই নাই। একটু শেষ করি। জি। জান্নাতের টিকিটের ব্যাপারে, জান্নাতের টিকিট আমি মনে করি তারা বলা উচিত যে জামাত যেহেতু তারা আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ তাআলা কোরআনে একটা মাত্র আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন জান্নাত দিবেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম না, বিআন্না কিন্তু লাহুল এটা জান্নাহ। আপনি বলেছে এটা কেউ আপনি যদি তুমি ভোটের মাঠে না, ব্যবহার না, করবেন। সব জায়গায় ব্যবহার করতে হবে। না, না, কারণ কেন? জামাত এমন একটা দল, যে দলে যারা রাজনীতি করে তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে, তারা 5% নিজের বেতনের 5% প্রতি মাসে দিয়ে দেয়। কেন? জান্নাত পাওয়ার জন্য। তারা যে সময় দেয়, আপনি প্রত্যেকটা দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আপনি আছে, করেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনার আপনি যখন না, আপনার তাদের এটা উদ্দেশ্য বিশ্বাস, কি? তাদের কিন্তু উদ্দেশ্য আপনি হচ্ছে জনগণ সাধারণ ভোটারদের মাঝে যে এই না কথা না, বলবেন, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করো, কোরআন হবে আমাদের কনস্টিটিউশন। তাহলে আপনি যখন আমরা আলেমরা যখন বলে যে তুমি নামাজ পড়লে তুমি জান্নাত পাবা, আপনি কি জান্নাতের পথ দেখাইতে পারবেন না? আল্লাহ কোরআনে সরাসরি মনে হয় বলেছেন সময়- তুমি যদি সময় মাল একদম দাও নাই। জান একটু দাও, মোশাররফ ভাই তাহলে তুমি শুনুন। জান্নাত পাবে। আপনি রাসেল সাহেবের জি, সাথে আমি clear। একটু বলি, জান আমি তো মোশাররফ ভাই, প্রার্থী। আপনি না না, আপনি আমি তো বলবেন, প্রার্থী। কিন্তু আমি একটু আপনি একটু আখতারুজ্জামান সম্পর্কে একটু বলেন, যে কথাটা বলছেন। না, আখতারুজ্জামানকে তো আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি আর অনেক আগে। সুতরাং আখতারুজ্জামানের কথা, তার চরিত্র, নানা বিষয় নিয়ে বিএনপি যখনই বিব্রত তখনই তাকে দল থেকে বাদ দিয়েছেন। তার সাথে আলোচনা করা নিরর্থক আমি মনে করি। এবার আমি আছি রাসেল সাহেবের। আপনি দেখেন, ওনার একজনকে বাংলাদেশে রিনাউন আলেম আমির হামজা। হ্যাঁ, একটু সময় না শেষ, না, আমি খুব রিনাউন আমাকে কিন্তু বলতেছে। একজন হুজুর। একটু, হ্যাঁ। উনি বলছে আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দেন হ্যাঁ। তাইলে 18 কোটি মানুষের সওয়াব পাবে। এটা কি জনগণকে বিভ্রান্ত করে না? অথচ আবার বলছে ইসলাম হেরে যাবে। আর যদি জামাত ইসলামী নির্বাচনে হেরে যায় তাহলে ইসলাম হারবে কেন? জামাতের কারণে কি ইসলামে তৈরি হয়েছে? একদম সময় আমি একটু just- শুনে হ্যাঁ, 30 হ্যাঁ, মানে আমার 30 সেকেন্ড রেফারেন্স গুলো বলে দিই। ডক্টর জি। শফিকুল ইসলাম মাসুদ, না, অধ্যক্ষ এটা আবু মুসা- একদম ভুল, কারণ এই আলোচনা শফিকুল ইসলাম মাসুদ্দিনের নিয়ে এটা প্রমাণিত মিথ্যা। যমুনা টিভিতে আলোচনা হয়েছিল। আচ্ছা। সেখানে একদম উনি উপস্থিত থেকে এটা বলেছে। আমার সময় আচ্ছা, নেই আমি একদম। জাস্ট লাস্ট একটা না, কথা না, বলে আপনি শেষ যদি করব। ইসলাম হেরে যাবে, এটা আজকে না, না, নিশ্চয়ই না, না, আমি শুধু জাস্ট ইসলাম না, 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 একটা দলের আবার পক্ষে এই না, ভোট না, দিলে, আমি আপনার একটা- দাঁড়িপাল্লায় ভোট দিলে, পাখায় ভোট দিলে নবীজি পাবে। আমি জাস্ট রাসেল ভাইয়ের জন্য একটা কথা বলে শেষ করবো। সেটা আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, সামনে 16ই ডিসেম্বর। ওনারা কিন্তু মাথা উঁচু করে ওনার মতো মানুষ দাঁড়াতে পারছেন না। কারণ জি। আগে যারা ভুল করেছিলেন, আমি কয়েকদিন আগে দেখলাম ব্যারিস্টার আরমান ভাই কিন্তু বললেন যে আমার বাবা মুক্তিযুদ্ধে সাপোর্ট করে নাই বাংলাদেশকে। এই জায়গাটাতে একটা প্রপার ব্রিফিং না, নট লাইক আমি সবকিছুর জন্য ক্ষমা চাইলাম গণহারে। এইটা শেষ করে ওনারা কিন্তু সুন্দরভাবে ফিরে আসতে পারেন। এইটাতে কাজ করার সুযোগ রয়েছে। আমার মনে হয় শেষ করতে হবে, একদমই সময় নেই। সামাজিক সুবিচার, জি। এটাই ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র। জি, জি। সেই আমার মনে সামাজিক হয় সুবিচারকে এখন বাংলাদেশে আছে কিনা? ব্যারিস্টার আল মামুন মারা রাসেল, গেল, এবিএম তার মোশাররফ জবাব হোসেন সে দিবে। এবং ব্যারিস্টার শাহিদুল আজম, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। তবে দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা। তবে এখানে